তাই টাওয়ার কাটা যাবে? আমার তো সিম নেই, টাওয়ার কাটলেও কি অসুবিধা নেই তো। পারলে যে বিস্কুট আনছি, সিম আমার ওই ফোনে আছে। ভিডিও করে ধরে যাচ্ছে রে তুই। চলো চলো, আচ্ছা ঠিকঠাক চলছে তো? বাহ, ঠিকঠাক চলছে একদম। আচ্ছা ভালো মুছে হচ্ছে তো। ভেবে না আর কি না ওদা বেশি হাফ দিয়ে হাফ দিয়ে যায়। আচ্ছা তাহলে আমাদের হয়ে যাচ্ছে তো, আমাদের চলছিল যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ, তাই না? তাহলে ও এটা তো আচ্ছা নোট দেবো। হ্যাঁ 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 সমীকরণ। আচ্ছা আমাদের 254 পাতা তো হয়ে গেছিল, তাহলে 4-5 করি। আচ্ছা বলো 4-3। হ্যাঁ 4-3। জলের মধ্যে এত স্তর পড়ে গেছে। এইগুলো বলি কালকে বলে দিচ্ছি, প্রথমটা হবে 10 উত্তর, তার নিচেরটা হবে 2 আচ্ছা 3 এটা t/5 = 2 আচ্ছা লেখা আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে হিসাবটা করতে হবে। না বলো t এর মান 1 হলে 1/5। তারপরে বলো আচ্ছা 5/5 মানে 1। হ্যাঁ তারপরে 10/5 কাটাকাটি করলে 2। তাহলে দেখো যে কোশ্চেনে বলেছিল কি t/5 = 2, তাই t এর কোন মানের জন্য 2 আসবে। তাই t এর মান 10 হলে টোটালের মান 2, এই 2 না 2 সরি, তাহলে হচ্ছে
টি এর মান 10 হলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটা টুই টুই হ্যাঁ বলো। ওই যে টি এর মান 1, তাহলে টি এর জায়গায় 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম। বুঝতে পারোনি? তুই করে আননি বাড়ি থেকে? অয়ন বলো নিচে এক্স এর মান 1 হলে নিচে কত লিখবো? তারপরে 5 4 3 2 1 0 -1 -2 -3। আচ্ছা আমাকে কি করতে বলেছিল গো? 7 - x = 5। তাহলে দেখো কি হয়েছে, এই যে x এর মান যদি 1 হয় তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6 হয়েছে তোমার। দীপিকা বই করে আনছো কেন? বই করে প্র্যাকটিস করতে পারবো না, এই যে যাই হোক, ঠিক আছে উত্তর লিখে নাও। তাই তো ইচ্ছে করে করে আনো, বুঝলে ট্যালেন্ট কত ছিল। ওই করো নিজে নিজে তো কার দেখে? পরের বছরে ছাত্র বন্ধু লাগবে। তাই বুঝে ফেললাম সবাই বইতে করছে, ওতে লিখতে হবে। হ্যাঁ ওই একই এই বলো হ্যাঁ বকো না তো, ভাট বকে শুধু। আজ তাহলে বলো হচ্ছে দিবঙ্কর সোজা হয়ে বসো, বলো 2x + 3 = 5, বীজ কত? 1। এই স্বর্ণদীপ দুয়ের টার্ম y + 9 = 15, বীজ কত? দীপ 3-এর টার্ম বীজ কত?
সায়ন বলো 10, 5 জন্য বলো 5, লাস্টে দীপিকা বলবে 6। হ্যাঁ তোমরা করে আনছো তো, ভালো তো। বাহ, অস্কার পাবো তুমি কালকে। কি বলে, স্টিকার দাও নাকি? অস্কার তুমি বলো তো পশ্চিমবঙ্গের জাতীয় গাড়ি পশ্চিমবঙ্গের জাতীয় কেন, রাজ্য গাড়ি। জাতীয় তো দেশের হবে। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মেছো বিড়াল। মেছো বিড়াল। পেঁচা রাতের বেলা যেখানে যেখানে দেখতে পাই সেখানে সেখানে চলে যায়। পরের কোশ্চেন, 258 পাতা, নিচে করি 22.2। হ্যাঁ ও তাই পড়ে আছে বলতে মা প্রথমটা বলবো, প্রথমটা বারো বড় হবে না, প্রথম 15 বস হয়েছে। প্রথমে কি করবো? ঠিক আছে, শুভ্র বলো। বলো তাহলে কি লিখবো? ওই তো আই লিখো আর নিজে 5 লিখো, তাহলে সমান সমান 25, তাহলে 25 কে দিবালে ক্লিয়া, তাহলে 25 তাহলে ওই তো এক কাট করে আই দাও, এই পাঁচটা চলে যাবে এদিকে পুরো এই পাশে এটা কেটে দাও, এক সমান 25 বাই 5। ওরে x এর সঙ্গে 5 কি আকারে আছে? ওই তো গুণ আকারে, গুণ, তাহলে x কে যদি একা রাখি তাহলে 5 এর দিকে বাই আকারে যাবে। হবে হবে হবে। বল ঈশান, এটা কি করবো? তুমি বলো, বাদ দাও, তুমি বলো। নিশ্চয়ই
বাচ্চারা করে গুণ 3, হ্যাঁ 3 দিকে ভাগ আকারে আছে, দিকে গেলে গুণ আকারে। এখন 9 কে 3 দিয়ে কাটে, 3 3 9, 3 1 3। তাহলে কোথায় যোগ আছে? তাও ভালো। বলো কি করবো? প্রথমে যেগুলো যোগ বিয়োগ আকারে থাকে সেগুলোকে আগে নিয়ে যেতে হবে। দেখবি লিখো। না না, এই 5টার দিকে চলে গেল তাহলে x। সব ঠিকই আছে। কি হয়েছে? খুব ভালো। লাল গেলে কি হবে? থাক। ও হ্যাঁ 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 হ্যাঁ, বড় দেখি মার্কার দিয়ে দিই। ঠিক আছে, পরে দিন। আসতে বলছো, তারপরে বলছো, তারপরে বলছো। এই হয়েছে, এই 2 নম্বর হয়ে গেল। চোখে জল দিয়েছি, ঘুম পাচ্ছে।
পাকিস্তানের ভালো খাইছে ঠিক আছে। 259 পাতা কোষে দেখি 22.2। একের প্রশ্ন দেখো, একের এ বলেছে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। বলেছে যে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। মার্বেল মানে কাঁচের গুলি। বলছে আমার কাছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিমার কাছে কটা মার্বেল আছে বলে দিয়েছে পরিষ্কার, কিন্তু আমার কাছে কটা মার্বেল ছিল সেটা কি বলে দিয়েছে? সেটাকে আমরা কি ধরে নেবো? ধরি এক্স। ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি। অতএব সমীকরণটি হলো ময়াকার বয়ডেবেকার ল। আচ্ছা, ওটাতে হবে। সমীকরণটি বেল। কি অবস্থা, এত বেল করলে হয়? এই শোনো, তাহলে সমীকরণটা কি লিখবো? আমার কাছে এক্স খানা মার্বেল আছে, আর আমার কাছে যতগুলো আছে তার থেকে 7 গুণ বেশি কার কাছে আছে? প্রতিমার কাছে আছে। আর প্রতিমার কাছে আছে টোটাল 42টা। তাহলে আমার কাছে আমার 7 গুণ ইকুয়াল টু 42। এটাই হচ্ছে উত্তর। কোশ্চেনে দেখো বলেছে কি গল্প পড়ে সমীকরণ তৈরি করি। এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলবা? কিছু বলার আছে তোমার? উত্তর নির্ণয় সমীকরণটি হলো এই ঈশান আর কি হচ্ছে ওটা? ঝামেলা না, চিল্লামিল্লি বলে কিন্তু কান ধরে করে দেবো। বাহ, হয়েছে। কেন গো? দেবো সামনের বছর। সামনের বছর কোনো ছুটি নেই। হ্যাঁ, তোমরা ছুটি দেবো তো এই বছরে, আবার ডিসেম্বরে ছুটি দেবো 15 দিন। এই বছরে ডিসেম্বরে ছুটি দেবো। এই মাসে তো ডিসেম্বর নেই, তাহলে ছুটি দেবো না।
হ্যাঁ, আচ্ছা বি নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে মিলন চলছে, এই বিয়ের প্রশ্নটা, মিলন বাবুর বয়স, বিশ্বজিৎ বাবু কোশ্চেন পড়েন, মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। আচ্ছা মিলন বাবুর বয়স কিন্তু আমি জানি না, এক ধরতে হবে। আচ্ছা 5 বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, তাই না? তাহলে এখানে আমরা যেটা লিখবো, আমরা লিখবো কি ধরি? হ্যাঁ মনে করে লিখলেও হবে, ধরি মিলন বাবুর বর্তমান বয়স, মিলন হ্যাঁ লিখবো কি মিলনের ছেলে, এভাবে লিখবো। কি ওই জন্যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ঠিক আছে, মিলন বাবুর বর্তমান বয়স এক বছর, কমা, ও এই না ভুল হলো, ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে তোমাদের এক্স ধরতে হবে যার সাপেক্ষে বলেছে, কোশ্চেনে বলেছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে মিলন বাবুর ছেলের বয়স, তাহলে আমি কি ভুল বললাম? 4 গুণ, 4 গুণ লেখা আছে। এই মিলন বাবুর ছেলের কাটাকুটির দরকার নেই, এরো দিয়ে লিখে নাও, মিলন বাবুর ছেলের বর্তমান বয়স এক্স বছর, অতএব মিলন বাবুর বর্তমান বয়স সমান সমান 4 গুণ বলেছে, তাহলে মিলন বাবুর ছেলের বয়স যদি এক্স বছর হয়, তাহলে বাবার বয়স 4x। ও তাই না? আচ্ছা এবার বলছে 5 বছর পরে মিলন, তাহলে এবার সমীকরণটি, পদের সমীকরণটি হলো দেখছি, তাহলে সমীকরণটা কি হবে দেখো, বলেছে যে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, ধরো তোমার বয়স যখন 1 বছর, সরি ধরো এ ব্যক্তির বয়স যখন 1 বছর, তার বাবার বয়স বি লিখলাম, তার বাবার বয়স তখন মনে করো 20 বছর, 20 বছর না একটু বেশি, 30 বছর, তাই ছেলে, এই শোনো ছেলের বয়স যদি 1 বছর হয় আর বাবার বয়স তাহলে 30 বছর ধরলাম। এখন ছেলের বয়স যদি 15 বছর হয়, তাহলে বাবার বয়স কত হলো? 15 বছর বাড়াও, 45 বছর। ভালো করে দেখো, তাহলে 1 থেকে 30 গুণ বয়স ছিল, কারণ 15 থেকে 3 গুণ বয়স হয়ে গেল, তাহলে তুমি যেটা ভাবছো সেটা গুণটা সমান থাকবে না। এই যে এদিকে, আচ্ছা সমীকরণ বলে গেলে কি লিখবো? কোশ্চেনে বলেছে দেখো 5 বছর পরে মিলন বাবুর বয়স, আচ্ছা তাহলে মিলন বাবুর 5 বছর পরে বয়স কত হবে? না বর্তমান বয়স 4x, 5 বছর পরে 5 বাড়বে, এই বাইরে 4x প্লাস 5 সমান সমান, না দিলেও চলবে। আচ্ছা এবার বলেছি কি তার ছেলের বয়সের 3 গুণ, বলো তো দীপিকা, তার ছেলের বয়স কত ছিল? x বছর, তাহলে 5 বছর পরে ছেলের বয়স কত হবে? x প্লাস 5, তাই তো, এর কত গুণ? 3 গুণ, বুঝতে পেরেছো? হ্যাঁ 15 কি লাইট চালাবো? চালাবো তো না বন্ধ করে দেবো? ওরে এই লাইটের জন্য এবার, হ্যাঁ ওই লাইট, আচ্ছা হ্যাঁ না না এটা সমীকরণ, এইটুকুনি করতে হবে। বুঝতে না পারলে 2 লাইন বেশি করলে বুঝতে পারবো, করেই দি, বাচ্চারা বুঝতে পারছে না, যারা যারা বুঝতে পেরেছে তারা এইটুকুনি রাখো।
যারা পারোনি অনেকবার বুঝতে হবে। আসলে কি বলতো, বোর্ডটা আমার তো খুব সুন্দর। ও কোনো বিষয় না। আচ্ছা দাদা শুনুন, তাহলে 5 বছর পরে আগে দুজনের বয়স বার করুন। হ্যাঁ তাহলে হবে, তা কি লিখবো? অতএব 5 বছর পর মিলন বাবুর ছেলের বয়স। তাহলে দুজনা বলবে, সবার প্রথমে রিমি, তাহলে 5 বছর পর মিলন বাবুর ছেলের বয়স কত হবে? জোরে বলো, জোরে। কার সঙ্গে কত? কেন? 4x তো মিলন বাবুর বয়স। মিলন বাবুর ছেলের বর্তমান বয়স কত? x বছর ছিল, তাহলে 5 বছর পরে কত হবে? যোগ করতে হবে, 5 বছর বেশি, এত বছর। আচ্ছা, এবং মিলন, তাহলে বলো দীপ কুমার, 5 বছর পর মিলন বাবুর বয়স কত হবে? 4x প্লাস 5। তাহলে 5 বছর পর দুজনের বয়স কি বুঝতে পারলেন? তাহলে ঈশান তারাই চাপ মেরে দাও, একবার চাপ মারো, বসে পড়ো, আর কিছু করতে হবে না। হয়েছে? তাহলে 5 বছর পর বুঝতে পারলাম মিলন বাবুর বয়স কেন হলো x প্লাস 5। রিমি কি বুঝতে পারলে? লাস্টেটা বুঝতে পারো নি? ব্যাপারটা হচ্ছে কি বলতে, এইখানে যে দুটো বয়স দেওয়া আছে না, এগুলো হচ্ছে বর্তমান বয়স। শুধু ওইসব ভাবছে, অঙ্ক না আমি বের করেছি 10 বছর বের করতে বলেছি ওখানে। ভুল হয়েছে, আমাকে 4 বছর বললে বাড়ি যাবো, গল্প করছো কেন? আমি তো কিছুই বলবো। কে বলছে কথাগুলো? খাতা কই করে আনছো অঙ্ক? তো বকছো কেন? না, প্রথমে আমরা দেখো পরিষ্কার লিখেছি যে মিলন বাবুর বর্তমান, সরি, মিলন বাবুর ছেলের বর্তমান বয়স x বছর। বইতে বলেছে কি, মিলন বাবুর ছেলের বর্তমান বয়স যা হবে, মিলন বাবুর বয়স হবে তার 4 গুণ। তাহলে বর্তমান বয়স যদি x হয়, তাহলে মিলন বাবুর বর্তমান বয়স হবে 4 গুণ, x এর 4 গুণ 4x। এটা এটা ছেলের বয়স, এটা বাবার বয়স হয়েছে। এর দুজনের বয়স 5 বছর পরে কত হবে? যার x ছিল তার x প্লাস 5 হবে, যার 4x ছিল তার 4x প্লাস 5 হবে। এবার শর্তে আসি, অতএব সমীকরণটি হলো, আওয়াজ করো না পেন দিয়ে। তাহলে সমীকরণটি হলো কি, আওয়াজ করো না, মনে হচ্ছে সায়নকে বলে ঠাস করে গালে চড় মেরে দাও, তার চুপ হয়ে যাবে। কবার বলতে পেন দিয়ে আওয়াজ করো না, দুজন দুইতে বলবো সায়ন আর ইয়ে দুদিকে থাবড়া মেরে দাও, তাহলে চুপ হয়ে যাবে। ও হবে কি হলো তারপরে দেখতে হবে। না দরকার নেই, শোনো তাহলে এবার শোনো, এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে 5 বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ। তাহলে 5 বছর পর মিলন বাবুর বয়স কত? 4x প্লাস 5। এটা কার সঙ্গে সমান হবে? তার ছেলের বয়সের 3 গুণ। তার ছেলের বয়স x প্লাস 5, এটার 3 গুণ হয়ে গেল। আচ্ছা, এখানে বছর লিখতে হবে, আর এখানে উত্তরটা লিখে নেব। উত্তরে কি এটাই আছে? বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পেরেছো আগে করে দিতে পারো, না করো না। তবে আমার মতে আপাতত টুকে তো যখন টুকে নিয়ে যাও, টুকে যখন লাইট চলছে না কি গো, মনে রাখবা কেন? ও আচ্ছা, করো। এই কেন গো, কেন দেখতে পাচ্ছ না?
এই দাও দাদা, কেন দেখতে পাচ্ছ না তুমি? তুমি ওখানে দেখতে পাচ্ছিলে না কেন? সব ভাঙলে পিলারটা ভাঙতে ওইটুকু রেখে দিলে, এইটুকু কাটলে, এইটুকু কাটলে বেঁধে রেখে দিলে এরপরে আছে দুলাম তুই জানিস এই শোনো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। পরিবেশ তো করাবোই। এবার হচ্ছে এখানে এইচ এর অঙ্কটা, এইচ এর অঙ্কটা দিয়েছে দেখো, দীপ্তার্ক। এটা ছেলে, এটা ছেলের নাম। বাড়ির আশেপাশে কেউ জন্মালে সুজা দীপ্তার্ক নাম করে দেবো, তাহলে তবে বড় হয়ে শুনতে পাবা। দীপ্তার্ক একটি তিন এই চান বুঝছো না, বাড়ি পাঠাতে হবে এবার, কাকে পাঠাবে? বাড়ি যাবো, যাও, বকছো কেন? যাও, শিওর যাও। এই যে অঙ্কটা পড়ো, হ্যাঁ পড়ো পড়ো পড়ো। দীপ্তার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে, যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7, একক স্থানীয় অঙ্ক 0, সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। বুঝতে পেরেছো? বাহ, ভালো প্রশ্ন। এই স্যার ওটা তো দিই, কান ধরে দিই, কেমন লেগে? ওটো 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 উঠে ধরো, ঢুকে যাচ্ছে অন্য তো, ওটো উঠবো না, ঠান্ডা হয়ে গেছে। এই যে অঙ্কটা দেখো, কোশ্চেনে বলেছে কি দীপ্তার্কটা 3 অঙ্কের সংখ্যা লিখেছে, তাহলে দীপ্তার্ক যে সংখ্যা লিখেছে একক, দশক, শতক, 3 অঙ্কের সংখ্যা লিখেছে। বলেছে যে 3 অঙ্কের সংখ্যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7, একক স্থানীয় অঙ্ক 0 বলেছে সংখ্যাটা। এবার বলেছে কি সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে প্রথমত আমাকে লিখতে হবে যে সংখ্যাটি হবে কি, তাই তো? তাই লিখবো যে এখানে y দিয়ে দিয়েছে, ধরবো কেন, বইতে দিয়ে দিয়েছে, কোশ্চেনে বলা আছে। লিখবো যে দীপ্তার্কর লেখা সংখ্যাটি হলো, দীপ্তার্কর লেখা সংখ্যাটি হলো, আচ্ছা এইখানে সংখ্যাটি আমরা y70 কিন্তু লিখতে পারবো না, এটা যার নামই হোক, ওটা আমার আলোচ্য বিষয় না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে y70 এর আসল মান কত, এখানে আমাকে মান লিখতে হবে, কারণ y এর মান তো এককের ঘরে নাও হতে পারে, তো y70 আমরা লিখতে পারবো না, তাই না? তাহলে আমাকে হিসাব করতে হবে যে স্থানীয় মান, যেমন ছোটবেলায় তোমরা করেছিলে যে 570 স্থানীয় মানে বিস্তার করো, 5 এর স্থানীয় মান কত গো? 500, 500 যোগ 70 যোগ 0, এটা স্থানীয় মানে বিস্তার। তাহলে এখন স্থানীয় মানে বিস্তার করে যে মানটা আমরা পাই সেটাকে যোগ করলে আমরা কি করতে পারি? 570 পাবো। এবার স্থানীয় মানে আমরা করলাম কি করে, যেমন দেখো 5 এর জায়গায় 5 এর স্থানে 500 লিখলাম, কি করে বুঝলাম?
5 এর স্থানে কত আছে? 5 আছে। আর 5 এর স্থানে থাকলে এর সঙ্গে কত গুণ করতে হয়? শতকের ঘরে আছে তাহলে 100 দিয়ে গুণ হবে। তাহলে যেটা দশকের গুণ আছে তাহলে দশকের ঘরে আছে তাহলে 10 দিয়ে গুণ হবে। যেটা এককের ঘরে সেটাকে আমরা 1 দিয়ে গুণ করবো। তাহলে 5 গুণ 100 মানে 500, 7 গুণ 10 মানে 70, 0 গুণ 1 মানে 0। মানে কি বলতো? সংখ্যা হলো। হ্যাঁ বলো ঈশান। বইতে লেখা আছে 0 থাকবে এককে। কোশ্চেনটা বড় কিছুটা, গল্প করলে হয়। ও তাহলে আর কি হলো, মাকে বলে দেবো বই বার করো না। আচ্ছা তাহলে এখন তাহলে সংখ্যাটা কি হবে? এই যে ওয়াই, তাহলে ওয়াই এর স্থানীয় মান কত? ওয়াই গুণ 100, কারণ ওয়াই শতকের ঘরে আছে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, একই জিনিস। প্লাস এই 7 এর স্থানীয় মান কত? 7 গুণ 10, 0 স্থানীয় মান 0 গুণ 1, তাহলে ওয়াই গুণ 100 মানে 100 ওয়াই, 7 গুণ 10 মানে 70, আর 0 তাহলে 100 ওয়াই প্লাস 70। তাহলে দীপ্তার্ক লেখার সংখ্যাটা কত হলো? হ্যাঁ এটা 3 অঙ্কের ওইভাবে হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা উত্তর না, এটা আমরা বার করলাম। এখন ওয়াই এর মান আমি যদি ধরো ওয়াই এর মান যদি 1 হয়, ভালো করে বুঝো, যদি ওয়াই এর মান 1 হয় তাহলে 100 কে 100 আর 70 তাহলে 170। বুঝতে পেরেছো? ওয়াই এর মান তো আমরা জানি না, সমীকরণ তো ওইভাবে লেখা যায় না। বুঝতে পারলাম। আচ্ছা তাহলে কি লিখবো? অতএব কত গো? আহারে কোশ্চেনে বলেছে যে যে সংখ্যাটা লিখেছে, কি লিখেছে? সংখ্যাটা 100 ওয়াই প্লাস 70 লেখা সংখ্যা, এই সংখ্যাটা কার সঙ্গে সমান হবে? শতকের ঘরে যে আছে তার 114 গুণ। তাহলে শতকের ঘরে ওয়াই আছে তার 114 গুণের সঙ্গে সমান। অবশ্যই লেখো, কে মানা করেছে? লেখো লেখো ওয়াইশো লেখো। 114 গুণ ওয়াই মানে কি? 114 ওয়াই। উত্তর মেলাও। হয়নি? দেখো হ্যাঁ সমান 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 ঠিক আছে, সমান সমান ঠিক আছে। হ্যাঁ বলো, এটা হচ্ছে দীপ্তার্ক লেখা সংখ্যা। ওয়াই গুণ 114, ওটা একক না, ওটা পুরো সংখ্যা। হ্যাঁ ওটা দেখ, মানে মানে আমি এই বিষয়টা মনে কি এরকম আছে, থাকো। ধরো দীপ্তার্ক যে সংখ্যাটা লিখেছে সেই সংখ্যাটা হচ্ছে 231, ধরে না একটা সংখ্যা 231, এমনি বলছি। তাহলে এখন বললাম যে 201 না, 231 বেশি জটিল হয়ে যাচ্ছে, সহজ করে না না বলছি। ধরো একটা সংখ্যা আছে এরকম, ধর সংখ্যাটা হচ্ছে 114 হচ্ছে, ধরো সংখ্যাটা হচ্ছে 114। তাই আমি বললাম কি দীপ্তার্ক একটা সংখ্যা লিখেছে যার এককে 1, এককে 4, দশকে 1, শতকে 1। এই সংখ্যার এককের ঘরে যে আছে সংখ্যাটা তার 114 গুণ, তাহলে এককে কি আছে? 1 আছে, তার সংখ্যাটা কত হবে? এর সঙ্গে 114 গুণ করতে হবে। বুঝা গেছে? কোশ্চেন ওটাই বলেছে, শতকে যে আছে ওয়াই তার 114 গুণ। আচ্ছা এবার বাড়ির কাজ দেবো অঙ্কের। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ কিসের প্রশ্ন? হ্যাঁ স্থানীয় মান মানেটা কি? স্থানীয় মান মানে কি বলো? স্থানীয় মানে কি? যে স্থানে আছে তার সঙ্গে তার মান। স্থানীয় মানে ভাঙা। শতক স্থানীয় অঙ্কে কত, শতক স্থানে কত লেখা আছে? ওয়াই এর 114 গুণ।
হয়তো তাহলে এই দিকে এটা সমান সমান হলো কোশ্চেন তো বলেছে ওর সঙ্গে সমান হবে, কই বলেছে তাহলে লেখা আছে। সংখ্যাটি শতস্থানীয় অঙ্কের 114 গুণ। হ্যাঁ তার মানে কি বলো, ধরো ধরো তোমাকে আমি বললাম ঝুড়িতে 5টা আম, তা তুই কটা বুঝলে ঝুড়িতে কটা আম আছে? আমি ওটাই তো বলেছি, ওখানে আছে বলতেই হবে নাকি, হবেই বলতে হবে, ওর লিখে দিয়েছি যে সংখ্যাটি শতস্থানীয় অঙ্কের 114 গুণ হবে, লিখে নি, তাহলে 114 গুণ হবে, হ্যাঁ y এর সঙ্গে 114 গুণ হবে। লিখেছি তো y এর সঙ্গে 114 গুণ হবে, কি করে হয় কারণ কোশ্চেনে ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে সেই সংখ্যাটা যেটা দীপ্তার্ক লিখেছে, এটা হচ্ছে দীপ্তার্ক লেখার সংখ্যা। এখন তুমি যদি ভাবো যে আমাদের সংখ্যা তো জানি সুন্দর একদম মাখনের মতো হয়, ওই রকম জিনিস আসেনি, মানে এটা সমাধান করলে ওই y এর মানটা পাবো, তখন আমি দীপ্তার্ক লেখার সংখ্যাটা পাবো, এখানে সেটা বার করতে বলেনি, শুধু সমীকরণটা করতে বলেছে। এই একই অঙ্ক জি এরটা বাড়ি থেকে করে আনবো, দেখবো কেমন পারো। দুলালে তাল মিষ্টি খাও তা লেগো দুশো 59 পৃষ্ঠার এবার পরিবেশ হবে, হ্যাঁ না ওগুলোর গল্প লেখা করতে হবে না, একের গুলো সব করে আনবো। আচ্ছা এই অংশটা কিন্তু এই শোনো শোনো শোনো, এই জায়গাটা নিয়ে কিন্তু কেউ ছেলে খেলা করবা না, মনে হচ্ছে যে এই জায়গাটা ইজি, একটু হেলা ফেলা করে দিলাম, শোনো না এই জায়গার উপরে ম্যাক্সিমাম ম্যাথ নির্ভর করছে, এই অংশগুলোর উপরে, ঠিক আছে, এটাই পরীক্ষায় আসবে, তো আসবে, পরীক্ষায় আসুক না আসুক হেগে বান্ডা করতে হবে মানে করতে হবে। দেখো হেগে বান্ডাগুলো তাও করতে হবে। আজকে তাহলে হলো 8 তারিখ, অহনা, রিম্পিনেশ, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপ নেই, দীপঙ্কর, অয়ন, সম্প্রীতি নেই, মিষ্টি নেই, সম্প্রীতি মিষ্টিকে বাদ দিয়ে দিলাম, ওরা আর আসবে না, যখন ছেড়ে দিই, সম্প্রীতি মিষ্টি আর ওর বন্ধু সেই ঘাস ফুল, এ আচ্ছা ওই দিনকে অর্পণ এসেছিল, দাদা শোনো, বলছে রাজা মামা ব্যাগ ট্যাগ করতে বলছিল, কি বলছিল, রাজা মামা ব্যাগ ট্যাগ করতে বলছিল, ওখানে কি আচ্ছা ওখানে আচ্ছা হ্যাঁ অর্জুনের নাম তো বহুত দিন আছে, হ্যাঁ হরি মটর মিষ্টি না, হরি মটর কি নাম, হ্যাঁ এই ওইসব বলে না। আচ্ছা আজকে সহিষ্ণু বই দাও, এই আমাদের কোন অধ্যায় চলছে বিজ্ঞানে, শেষ অধ্যায়, তাহলে নতুন অধ্যায় করবো, কি হয়েছে, কাঁচা বাদাম জানি না, আসো আয়নাতেও দেখা যায়, তাই কে বললো, তাই
তাই হবে না? ম্যালিকে দেখো ওই আপেল আমরা চিপে রস বার করবো, তাই ম্যালিক অ্যাসিড বেরোবে। কই দাও। হ্যাঁ এই শোনো, তোমাদের হচ্ছে থার্ড পরীক্ষা সিলেবাসের পরিবেশ ও জনস্বাস্থ্য আমাদের হয়ে গেছে। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ হয়ে গেছে। হয়ে গেছে আজকে কমপ্লিট হয়ে গেছে তো চ্যাপ্টার। আজ এবার চলছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, একটা বড় চ্যাপ্টার, অনেক টাইম লাগবে, অনেক প্র্যাকটিক্যাল আছে। ফিজিক্যাল সায়েন্স। পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, ওটাই তো নির্দেশ। শিক্ষক বই দাও। সব আছে, সব দেখাবো তোমাদের। এই দেখো তো পুরো বোর্ডটা আসছে কিনা। হ্যাঁ, ও আবার কি হচ্ছে? আচ্ছা না বসো, মিথাইল অরেঞ্জ দেখাবো, আমার কাছে তো নেই, স্কুলে কোনোটাই নেই। এই শোনো, তাহলে অধ্যায়ন আমি দেখো দেখো দেখো। আচ্ছা শোনো, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। দেখো ব্যাপারটা হচ্ছে যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা আমাদের সর্বপ্রথম পরিবেশে আসা যাক। পরিবেশ কাকে বলে? হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখতে পাই, হ্যাঁ, সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এখন ব্যাপারটা হচ্ছে যে পরিবেশও কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তোমাদের আগেও বলেছি যদি মনে থাকে, আমরা যা কিছু খাই আর যা কিছু দেখি সবই কেমিক্যাল। কি বলেছিলাম? আমরা যা কিছু খাই, যা কিছু দেখি সবই কেমিক্যাল। মানে আমিও কেমিক্যাল, তুমিও কেমিক্যাল, এই মাইক্রোফোনও কেমিক্যাল, ইন্টারনেটও কেমিক্যাল, সব কেমিক্যাল। হয়ে গেল। আচ্ছা এরপরে সারা পৃথিবীতে কতগুলো মৌল পাওয়া গেছে? দেখো আমরা জানি কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, অনেক কিছু। না, 94 খানা মৌল পাওয়া গেছে, কিন্তু 108 খানা অনুমান করা হয়। তার মাঝখানে অনেকগুলো নেই, পিরিয়ডিক টেবিল আছে, যার মাঝখানে অনেকগুলো কিন্তু পাওয়া যায়নি। ইন্টারনেট আমার কাছে নেই, নেই আমার, নেই নেই। আচ্ছা তাহলে কি বললাম, যে পৃথিবীতে কতগুলো মৌল পাওয়া গেছে? 94টা। তার মধ্যে 22 খানা মৌল দিয়ে জীবদেহ গঠিত হয়। না না, 94 খানাই থাকে। কেন 54 থাকে না? বলছি যেমন দেখো, আমি উদাহরণ দিই। যেমন আছে ইউরেনিয়ামের নাম শুনেছো? পরমাণু বোম বানায়। যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা এমনি মরে যেতাম। অথবা যদি ইউরেনিয়াম আমাদের শরীরে থাকতো আমরা মরতাম না, তাহলে পরমাণু বোমা দিলেও আমরা মরতাম না। আচ্ছা, তাহলে ইউরেনিয়াম আমাদের শরীরে থাকে না। তা আমাদের শরীরে বেসিক্যালি থাকে 4-5টা জিনিস। সবার প্রথমে দুটো জিনিস মনে রাখবা, চিনি আর সুফলা। আচ্ছা চিনি, চিনি নাম শুনেছো? চিনি প্রোটিন। হ্যাঁ, তাহলে মনে রাখবো যে চিনি, চিনির সংকেত কার্বন। ও এটা তো চিনির সঙ্গে তো কার্বন আছে, কিন্তু পুরোটা কার্বন। হ্যাঁ
প্র্যাকটিক্যাল আছে তো তোমাদের এই অধ্যায়ে প্রচুর আছে। আজকে নেই, আজকে নেই, আজকে শুরু হচ্ছে, আগে থিওরি পড়তে হবে। পড়লেই ভেঙে যাবে। আচ্ছা এবার শোন, এই আওয়াজ করছি কি? না না, ও সাদা জামা পরে তো আজকেই কালো হয়ে দিয়েছো, এমন জিনিস কি করবো? আচ্ছা ভালো করে, এই হয়েছে শোনো, মেইনলি প্রধানত সব থেকে বেশি যে পদার্থ আমাদের শরীরে থাকে সেটা হচ্ছে কার্বন। কার্বন। আচ্ছা এবার শোনো, এরপরে তাহলে আমাদের শরীর মানে সারা পৃথিবীর যে জীব জগৎ আছে তাদের দেহ কি দিয়ে তৈরি হয়? কতগুলো মৌলের নাম বলতে হবে। প্রথমত চিনি, মনে রাখবে কি CHO, কি মনে রাখবা? CHO। এবার তো 6 ঘরের নাম তো সবাই বলো, তাই তো? C6H12O6, 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6, না 18 না। যাই হোক বুঝতে পারলাম। তাহলে চিনির সংকেত মুখস্থ রাখতে হবে এখন থেকে, কি? C6H12O6। তার মানে পৃথিবীতে ম্যাক্সিমাম জীবদেহ গঠিত হয় CHO এই 3টে পদার্থ দিয়ে। এর সঙ্গে আর কি লাগে? প্রোটিন তৈরি করতে হবে। তাহলে এবার লাগবে হচ্ছে NPK, এই কথা না, NPK। আচ্ছা NPK একটা সারের নাম যেভাবে বাজারে সুফলা বলে। আচ্ছা NPK আমি ইচ্ছা করে বললাম যাতে মনে থাকে। তাহলে N মানে হচ্ছে নাইট্রোজেন, P মানে ফসফরাস, K মানে পটাশিয়াম, তাই তো? এখানে পটাশিয়ামটাকে নাই বাদ দাও, ওসব দরকার নেই। মোটামুটি এই 5টা মৌল দিয়ে মোটামুটি সারা পৃথিবীর যতটা যে জীব আছে তার শরীর তৈরি হয়, মানে এগুলো ম্যাক্সিমাম। কার পেন ওটা? তোমার? ও আচ্ছা। আচ্ছা এবার চলে আসে হচ্ছে মানুষের শরীরে NPK, নাইট্রোজেন, ফসফরাস, কে দিয়ে পটাশিয়াম ছিল। আচ্ছা পটাশিয়ামও থাকে, আচ্ছা লিখে রাখি কি। তাহলে মোটামুটি এই 6খানা মৌলের নাম মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি যে সব থেকে বেশি আমাদের শরীরে কি থাকে। এটা চিনির সংকেত। আমি চিনির সংকেত মুখস্থ রাখতে এই কারণে বললাম কি, আমাদের শরীরে ম্যাক্সিমাম অংশ এই 3টে মৌল দিয়েই তৈরি হয়। আমাদের শরীরে বলতে কি সারা পৃথিবী যত জীব আছে। এবার শোনো, যে কোনো জীবের শরীরে প্রায় 70% থেকে 95% জল থাকে। কোশ্চেন আমি পরে শুনবো, আগে আমারটা শুনে নাও। আমাদের শরীরের 70 থেকে 95% কি থাকে? জলই থাকে, আর বাদ বাকিটা অন্যান্য যা কোনো কঠিন পদার্থ সেগুলো থাকে। এখন তাহলে জলের মূল উপাদান কি? জলের মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে মানুষের শরীরে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন থাকে না। আচ্ছা শুষ্ক ভরের মধ্যে কার্বন থাকে, শুষ্ক ওজন বা শুষ্ক ভর তার মধ্যে সব থেকে বেশি কার্বন থাকে। কিন্তু যদি পুরো সুস্থ মানুষ বা সুস্থ একটা গাছকে নিয়ে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি কে থাকবে? অক্সিজেন। অক্সিজেনের পরে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে কার্বন, তারপরে থাকে হাইড্রোজেন। হয়ে গেল? আচ্ছা এর পরে হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আরো অনেক কিছু আছে। পিরিয়ডিক টেবিল মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই। ওর বাড়িতে যে খাওয়ার টেবিল আছে যেগুলো যে খায় ওখানে পিরিয়ড ঘন্টা বাজে, এই ডাল চলে টং, পিরিয়ড হয়, খাওয়ার পিরিয়ড। ওর যে পিরিয়ডিক টেবিল, টেবিলে বসে ঘন্টা বাজায়, পিরিয়ড হয়। আর বলে দিন, এই যে সোহম, দেখো জিনিসপত্র মানুষ দেখে ফেলে সমস্যা হয়, জানিস তো? এমন কিছু করে মাঝে না মানুষের চোখে লাগলে খারাপ লাগে, তাই না? কি করে এটা ও আরই জানি জানে। হ্যাঁ উঠুন না, মানুষ তো দেখতে পাচ্ছে তুমি কি করছো। কি করে শুনতে হবে না এরপর। এই শোনো বলে দিচ্ছি, শোনো
মানুষের দেহের প্রধান যে মৌলগুলো সেগুলো কি কি? অক্সিজেন, টেবিল পরে আসছি, অক্সিজেন, কার্বন আর নাইট্রোজেন। আচ্ছা, এছাড়াও আর কি কি বলেছে? ফসফরাস, পটাশিয়াম, তারপরে নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি। আচ্ছা, আরো অনেক কিছু আছে। আচ্ছা, এবার শোনো, এরপরে চলে আসবো হচ্ছে যে, আচ্ছা ঠিকই বলেছে, যেগুলো বললাম এখানে সিএইচও এগুলো মিলিত হয়ে কি তৈরি করে? উদ্ভিদরা কি তৈরি করে? গ্লুকোজ। তাই তো, উদ্ভিদরা সালোক সংশ্লেষের ফলে যে খাবার তৈরি করে সেটা হচ্ছে শর্করা বা চিনি বা গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, আমরা যখন উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করি তখন আমাদের শরীরে এর সঙ্গে আরো নাইট্রোজেন মিশে যায়, মিশে গিয়ে তৈরি হয় প্রোটিন। খেয়ে নাও, থাকতেও পারে, খাও, খেলে বুঝতে পারবা, খাও খাও। মানুষের না, গাছের, উদ্ভিদের। আচ্ছা, এবার ব্যাপার আছে, আমি বললাম যে চিনির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে মিলিত হয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, ও বলছে তাহলে উদ্ভিদরা ম্যাক্সিমাম তো শর্করা দিয়েই তৈরি, তাহলে ওকে পিঁপড়ে গিয়ে, মানে পিঁপড়েরা ছেকে ধরে না কেন? বিষয়টা হচ্ছে যে পিঁপড়েরা গ্লুকোজ খেতে পারে, সুক্রোজ খেতে পারে, মল্টোজ খেতে পারে, কিন্তু সেলুলোজ খেতে পারে না। বুঝতে পেরেছো? গ্লুকোজ, মনে করো আমরা কাঁচকলা খাচ্ছি, খাও তো সেদ্ধ, আর কাঁচকলা খেলে দেখবা যে মুখের মধ্যে যে আঁশ আঁশ বাঁধে সেগুলো হচ্ছে সেলুলোজ। ওগুলোকে আমরা বছরের শুরুতে পড়েছিলাম, যেটা আমাদের হজম হয় না, যেটা আমাদের ওটা বলে কি খাদ্য ফাইবার, মানে খাদ্যতন্তু। আমি ওটা বলছি, যেটা বলছি জিভে বাঁধে, রেসে রেসে হয়, সুতোর মতো আছে। আচ্ছা, সহিষ্ণু বলবা, এই সহিষ্ণু উত্তর দেবে, শুনবা। হ্যাঁ, কাঁচকলা খেলে, কাঁচকলা জল খেলে কি হয় বলো? জল খেলে কি হয়? খাবার জিনিস খেতে হয়, কি হবে? এই সহিষ্ণু বলো, যে জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? জল। জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? জল। একজন প্রাপ্তবয়স্ক হৃষ্টপুষ্ট মানুষের শরীরে 60% জল থাকে। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, যেসব মানুষ মোটা হয় না তাদের শরীরে জলের পরিমাণ বেশি থাকে, আর যেসব মানুষ চর্বিযুক্ত হয়, মোটা হয়, তাদের শরীরে কিন্তু জলের পরিমাণ কম থাকে। আচ্ছা ঠিক আছে, বলো। জল কম খেলে মোটা হয়ে যাবে কে বলেছে? থাকে বলে না, ওরকম ব্যাপার না। আচ্ছা, এরপরে মনে করো যে খোলসে চলে আসে, এই কথা না, খোলস, এই যে যা ওর ঘাড়ে উঠে পড়ো। দীপিকা মাঝখানে চেপটে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলো তো, দেখো যে আমরা তো বাস করছি বায়ুমণ্ডলের মধ্যে, পরিষ্কার বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি, অত ভালোবাসা দেখানোর দরকার নেই, হাত ছেড়ে দাও। না না, আমি ওরকম করছি না, তোমরা এরকম করো না। আচ্ছা, দীপিকা বলো, মনে করো সমুদ্রের নিচে বা পুকুরের মধ্যে ঝিনুক থাকে, জানো? তাহলে ঝিনুকের উপরে যে খোলকটা কি দিয়ে তৈরি হয়? চুন দিয়ে তৈরি হয়। ভালো কথা, চুনের সংকেত বলো। ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এবারে কথা বলো তো, জলের মধ্যে ও ক্যালসিয়াম কার্বনেট চুন পেলো কোথায়? সব পুকুরে কি চুন না থাকে? থাকে না? যখন কেউ চুন ঢালেনি তখনও তো ছিল ঝিনুক, শামুক, অক্টোপাস।
তারা কি করে জিনিসটা পেলো? ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে গিয়ে একটা গ্যাস একটা অ্যাসিড তৈরি করে যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। সাপ তাড়ানোর জন্য বাড়ি থেকে কার্বলিক, জলের মধ্যে ফু দিলে বা জলের মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড মেশাই তাহলে কি তৈরি হবে? কার্বনিক অ্যাসিড। আচ্ছা, কার্বনিক অ্যাসিডের সঙ্গে তো যে CO3 হলো CH CO3, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে লাস্টে যে CO3 এটার নাম কি? কার্বনেট আয়ন। এখান থেকে প্রাণীরা কি করতে পারে? তাদের শরীরে ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি করতে পারে। কিন্তু বুঝতে পারবেন, একটু মুখস্থ করার বিষয়, প্রাথমিক বিষয়। জল দাও, এই ফোন দাও, গরম হয়ে যায়। দাও 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 দাও। হ্যালো, হ্যালো, আচ্ছা এরপরে এই কত নাম? হ্যালো, হ্যাঁ বল। ভাই বল, ক্লাসে আছি। না, সাউন্ড শোনা যাচ্ছে না, পরে ফোন করবো। এই না, এরপরে কথা না। আচ্ছা একটা কথা বলো তো, আমরা যদি চুন খাই আমাদের শরীরে কি ক্যালসিয়াম বাড়বে? মানে চুন ঢক ঢক করে গিলে খেয়ে নেবো না, একটু একটু করে। ব্যাপারটা হচ্ছে কি, চুন খেলেই পারবে না। ব্যাপারটা হচ্ছে যে যেমন মনে করো বাতাসে তো নাইট্রোজেন আছে, বাতাস থেকে সরাসরি কি মাটির মধ্যে নাইট্রোজেন ঢুকে যায়? যায় না। তার জন্য কি লাগে? রাইজোবিয়াম লাগে। ক্লাস 6 এ পড়েছিল অ্যাজোলা ধান খেতে, তাই না? তাহলে ব্যাপারটা, তার মানে কি ব্যাপারটা হচ্ছে কি, কোনো না কোনো প্রাণী আছে যে সেই একটা নির্দিষ্ট কাজকে করতে পারে। এখন মনে করো যে ছোট ছোট মাছ হয়, একদম ছোট ছোট মাছ, যেগুলো চুনো মাছ বলে আর কি। মনে করো চুনো মাছ যখন রান্না করা হয়, কাটা সময় খেয়ে নি। এখন যে কাটা সময় আমি খাচ্ছি, তাহলে কাঁটাটা কি প্রাণীদের একটা অংশ। তাহলে আমাদের শরীরে হাড় যে যার জিনিসে তৈরি, মানে হ্যাঁ ঠিকই আছে, সেই জিনিসটা একই দিয়ে তৈরি, তো সেখান থেকে আমাদের শরীর তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে। আচ্ছা একইভাবে বলছে যে হ্যাঁ হ্যাঁ, বাড়িতেও রান্না করার সময় যদি একদম ছাক্কা তেলে ভেজে একদম কর্মর কর্মর করে খাওয়া হবো, তাহলে আর কি হলো? আচ্ছা, কারণ দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, ডিমের মধ্যে ক্যালসিয়াম থাকে। কি বলবো তোমাকে, আর পরে বলবো। আচ্ছা এরপরে চলে আসি পরের টার্ম, আয়রন আমাদের শরীরে কি কাজ করে? লোহা আমাদের শরীরে কি কাজ করে? হ্যাঁ, রক্তের কোন অংশে লোহা থাকে? লোহিত রক্তকণিকার কোন অংশে লোহা থাকে বলো? হিমোগ্লোবিন। এই সায়ন, হিমোগ্লোবিন কি কাজ করে? আর কি কাজ করে? জমাট বাঁধে আবার। হ্যাঁ, অক্সিজেন ফুসফুস থেকে, আচ্ছা তাই হোক, তাহলে ফুসফুস থেকে হিমোগ্লোবিন অক্সিজেন লোহিত রক্তকণিকার মধ্যে স্টোর করে এবং সেখান থেকে কলাকোষে পৌঁছে দেয়। আচ্ছা আয়রনের পরে চলে আসি হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমাদের শরীরে সবচেয়ে বড় ক্যালসিয়ামের মানে ক্যালসিয়াম যুক্ত অংশটা কি? হাড়, হাঁটু না, হাড়, হাড় আর দাঁত, তাই তো? তাহলে ব্যাপারটা যদি যথেষ্ট পরিমাণে যদি আমরা ক্যালসিয়াম গ্রহণ না করি বা ক্যালসিয়াম জাতীয় যৌগ গ্রহণ না করি, তাহলে কি হবে? আমাদের হাড় ক্ষয়ে যাবে, আমাদের দাঁত ক্ষয়ে যাবে রীতিমতো। এরপরে না, এবার চলেছে সোডিয়াম আর পটাশিয়াম। আচ্ছা সোডিয়াম আমরা পাবো কোথা থেকে? সব থেকে বেশি আমরা নুন থেকে সোডিয়াম পাই। আর এবার প্রশ্ন হচ্ছে যে আগেকার দিনে তো মানুষ নুন খেত না, শুধু শাকসবজি খেত, ঘাস ফুস খেত, ফলমূল খেত। আচ্ছা আমাকে বলো, যার বাড়ি দিল্লিতে, তো সে দিল্লি থেকে সমুদ্রে চা খেতে যেত? দিল্লির যে অংশটা ভূখণ্ড তো পৃথিবী
ভারতবর্ষে আজ থেকে 1 কোটি বছর আগে যা ছিল এখনো তাই আছে। 1 কোটিতে কিছু হয়নি, ওটা কয়েক কোটি, 10 কোটি বছর, ওটাই বলছি। প্যানজিয়া প্যান্থেরাসের কথা বলছো তো? হ্যাঁ, তো কয়েক কোটি। আচ্ছা অন্তত, আচ্ছা এবছর চলে আসবে শিওর। ইনভার্টারের আগে প্রজেক্টর আছে, কিন্তু তোমাদের ইউজ করা হবে, ওটা আমার ইউজ হচ্ছে না। আচ্ছা শীতকালে ব্যবহার করবো। হ্যাঁ হ্যাঁ, শীতকালে একটা মুভি দেখিয়ে দেবো। ছায়া একটা মুভি তৈরি করো। আচ্ছা 5 মিনিট চুপ করো তো দেখি। এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম সব থেকে বেশি আমাদের শরীরের উৎস কি? জল, খাদ্য লবণ, আর হচ্ছে অন্যান্য শাকসবজি। এ বলছে সোডিয়াম কি কাজ করে। দেখো সোডিয়াম, দেখবে যে ডাক্তারবাবু অনেক সময় বলে কি, যদি মানুষ লবণ বেশি খায় তাহলে রক্তচাপ বেড়ে যায়। রক্তচাপ বাড়ে কি করে? সোডিয়াম কি করে? জলকে ধরে রাখে। সোডিয়াম কি করে? রক্ত কিছু করে। সোডিয়াম কি করে? জল বাড়ি ধরে রাখে। এবং সব থেকে বেশি সোডিয়াম আমাদের শরীরে আছে রক্তের মধ্যে। সোডিয়াম যদি আমরা খাই বা নুন যদি বেশি করে খাই, তাহলে আমাদের মনে হবে জল তেষ্টা পাচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে। আর জল খাওয়ার পরে কি হবে? শরীরে প্রচুর জল কি হচ্ছে? রক্তের মধ্যে চলে আসবে, রক্তের পরিমাণ বাড়বে, হৃৎপিণ্ডের চাপ দেবে, এটাকে আমরা কি বলবো? উচ্চ রক্তচাপ। যাই হোক, তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কে সাহায্য করবে? সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এরপরে চলেছে জৈব যৌগ। আচ্ছা জৈব যৌগের মধ্যে যেটা পড়ছে, ঠিক আছে, জৈব যৌগের মধ্যে পড়ছে কি? বড় বড় যৌগ, যেমন হচ্ছে চিনি মানে শর্করা, প্রোটিন আর ফ্যাট, তিনটে জিনিসই আছে। চিনি মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। আরেকটা বস্তু আছে যেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। বলো তো স্বর্ণদীপ, একটা নিউক্লিক অ্যাসিডের নাম বলো। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। যে কোনো জীবের শরীরে ডিএনএ আর আরএনএ থাকে। দেখো আরএনএ আর ডিএনএ এর কাজ একই, ওই বংশ পরম্পরায় বৈশিষ্ট্য সঞ্চার করা। মানে ছাগলের শরীরে যে ডিএনএ আছে, ছাগলের পিতামাতা হয় পিতামাতা ছাগল, তাই থেকে কচি কাঁচা ছাগল হয়। দেখো মনে করো একটা ছাগল সাদা, একটা ছাগল কালো, দুজনের মধ্যে বিভিন্ন পদ্ধতি ঘটার পর নতুন পল্লী সৃষ্টি হবে, তাই না? সবাই সব কিছু জানে। বলছি এই শোনো, এইবার ভালো করে শুনবো। এই যে এরপরে এবার দেখো, তাহলে দুজন, তুমি ডিএনএ না শুনে আরএনএ শুনছো কেন? আগে ডিএনএ শুনে। তাহলে এরপরে কি হলো? দুটো প্রাণীর থেকে একটা যে নতুন অপত্য বা বাচ্চা সৃষ্টি হলো, তার শরীরে দুজনেরই বৈশিষ্ট্য আছে। তাহলে মনে করো যে ছাগলটা সাদা ছিল আর যে ছাগলটা কালো, দুজনের বৈশিষ্ট্য তাহলে প্রকাশ পাবে যে নতুন ডিএনএ এর মাধ্যমে। ওকে বলতে দাও আগে। হ্যাঁ বলো। বাবার একা একা তো হয় না, দুজনা মিলিত ভাবে কার্য সম্পাদিত হয়। আচ্ছা তুই বলো। হ্যাঁ, বাবার সাহায্য ছাড়া ওটা সম্ভব নয়। এরা হাসছে। হ্যাঁ আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে এটা সিস্টেম, প্রাকৃতিক সিস্টেম। মানে এটা যে শুধু মানুষে আছে বা কুকুরে আছে তেমন কিছু না, সব প্রাণীতে, সব জীবের মধ্যে আছে। যেমন গাছের, এই আচ্ছা আচ্ছা শোনো, এই শোনো শোনো, কি বলতো, এটা গাছেরও হয়। দেখো যে গাছের কি হয়, ওই সেই পুং রেণু থাকে, পুং রেণু গর্ভমুণ্ডে পড়ে, তারপরে গর্ভাশয়ে গিয়ে বীজ তৈরি করে, সেখান থেকে নতুন আবার চারা জন্মায়। সেম সিস্টেম সবার। আচ্ছা এরপরে এই কথা না, এই দি পেনটা দিয়ে দাও, তাহলে হাইলাইটার দিয়ে দাও। সেদিনকে
সিডি, হ্যাঁ হ্যাঁ তোমাদের দেখিয়েছিলাম না, ওই তো দুটো কোষ মিলে যাচ্ছে, ওই তো বাইরে গিয়ে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। তোমার যা মনের খুশি আছে তাই দিয়ে সার্চ করবে, সার্চ করো। এই আচ্ছা, এই শোন শোন, আরএনএ সিঙ্গেল সুতোর মতো হয় না, নির্দিষ্ট প্রাণীর শরীরে হয় ডিএনএ থাকে না আরএনএ থাকে। যেমন ভাইরাসের শরীরে ম্যাক্সিমাম ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে। দেন করোনার শরীরে কি ছিল? ডিএনএ ছিল, তাই না? কিন্তু আমার শরীরে ডিএনএ আছে, তোমারও ডিএনএ আছে, আরএনএ আমার শরীরে নেই। কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাসের নাম শুনেছো, দইয়ের মধ্যে থাকে, ওর মধ্যে আরএনএ থাকে। এই ডিএনএ এর জায়গায় আরএনএ থাকে, আমি ওটাই বলি। ব্যাপারটা হচ্ছে নতুন যখন, আরে বাবা বলতে দাও, আগেই কোশ্চেন করো কেন? এক একটা টপিক মিনিমাম 10 মিনিটে, তুমি 1 মিনিট শুনে বলতে পরের কোশ্চেন, তাহলে কি হলো? আমি এখন ডিএনএ বলতে পারলাম না, তুমি আর বলতে পারছো। এই বাদ দাও, এরপরে পরে শুনছি। আচ্ছা, এটা বীজের কথায় আছে, ঠিক বলবো না, যাও। আচ্ছা, ধান বীজ দেখেছো সবাই? দেখো যে ধানের বীজ, দেখো যে ধানের যে অংশটা আমরা খাই সেটা চাল, চাল হচ্ছে ভোজ্য অংশ, আমরা খেয়ে নিই। যদি কোনোদিন ধান একটা হাতে নিয়ে খোসা ছাড়িয়ে দেখো, তাহলে দেখা যাবে যে, শোনো শোনো, দেখা যাবে যে দেখো যে চালগুলো আমরা দেখছি সেই চালগুলোর মাথার উপরে একটা খাঁজ মতো থাকে। যদি ধানটা ছাড়িয়ে দেবে, এখানে একটা গোলাকার অংশ থাকে, ও লক্ষ্য করবা। এই অংশটাকে বলা হয় কি? ভ্রূণ। কি বলে ওটাকে? ভ্রূণ। এই অংশ দিয়ে কি করে, এর ভেতর যেহেতু জুড়ে থাকে, তাহলে এইখান থেকে খাদ্য খাবার গ্রহণ করে নিচের অংশে চলে যায় মূল, উপরের অংশে চলে যায় কাণ্ড। তাহলে এখন কি করছে, বীজ অঙ্কুরিত হওয়ার সময় এই যে অংশটা আছে এখান থেকে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা বলতো, যদি জল না বীজে দেওয়া হয়, বীজে যদি জলই না লাগে, তাহলে বীজ কি অঙ্কুরিত হবে? হবে না। আবার মনে করো সূর্যের আলো ছাড়া বীজ অঙ্কুরিত হতে পারে, পারে। নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট আর্দ্রতা মানে জল দিলে কি হয়ে যাবে, বীজ অঙ্কুরিত হয়ে যাবে। অঙ্কুরিত তাপমাত্রা মানে উষ্ণতা, আলো লাগবে না, অঙ্কুরিত হওয়ার জন্য আলো লাগে না। আচ্ছা, নষ্ট হয়ে যাবে, গাছ হবে না, হচ্ছে কথা। আচ্ছা, এরপরে বলেছে কি, লবণাক্ত ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদ এর বৈশিষ্ট্য কি নোনা মাটিতে বেঁচে থাকতে পারে। আচ্ছা, রাতের বেলায় শিকার করতে বেরোনো প্রাণী অন্ধকারে দেখতে পায়, এগুলো কিন্তু তাদের শরীরে বিভিন্ন বিভিন্ন গঠন হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক, ও হচ্ছে শরীরের গঠন। কারণ বাঘের শরীরে একটা অংশ আছে জানা হচ্ছে ট্যাপেটাম লুসিডাম, নাম শুনেছি। ব্যাপারটা কি আসলে কি বলে, ক্লাস 6 আমার এখানে পড়ানি না, ওই জন্য ভুলে গেছি। অপমান করে দিই। হ্যাঁ, মনে থেকে যায়। আচ্ছা, এরপরে 168 পাতা, সহিষ্ণু পুরনো বই। আচ্ছা, দেখো তো 168 পাতার টপিক আছে কিনা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার কোশ্চেন পড়বা। আচ্ছা, পার্সেন্টেজ মনে রাখো প্রথম 4টির, হ্যাঁ প্রথম 4টে, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এদের পার্সেন্টেজে মনে রাখবো যে জীব দিয়ে কতটা পার্সেন্ট করে থাকে। তাই কিগুলো বুঝলে কোথা থেকে? আচ্ছা, তাহলে এই পাশে লিখে রাখো টেক্সট বই। বলবো আরে শোনো শোনো, তাহলে এটা টেক্সট বই থেকে দেখবা, ঠিক আছে? প্রথম 4টে মুখস্থ রাখবে। টেক্সট বইয়ে পেজ নম্বর কোথাও লেখা আছে 101। আচ্ছা, এরপরে 2, না না 2 এর হচ্ছে, না 2 লাগবে না, 2 কেটে দাও,
কেটে দেওয়ার পরে 3 পড়বা, 3 পড়বা, 6 পড়বা, 8 পড়বা শামুক ঝিনুক, 9 ছোট মাছ, হ্যাঁ শামুক ঝিনুক বললাম যে ওই জলের তলায় থাকে, জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনের আয়ন তৈরি হয়। হ্যাঁ 10। ছোট মাছ ও মেটে থেকে আমরা কোন কোন প্রয়োজনীয় আয়ন পাই? দেখো ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই, আর মেটে থেকে আমরা মেটে থেকে আমরা পাই হচ্ছে আয়রন, লোহা। এখন পাওয়া যায় না, বুঝলে? এরপরে 13, 14, 15, 16, 17, 18। এই চুপ প্রথম থেকে বলছি দেখো, 1, 3, 6, পরের পাতায় 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19। 19 পর্যন্ত থাক আজকে। কত তারিখ আজকে? প্রশ্ন এই শোনো, যতগুলো ভূমিকা দিয়েছি বা বৈশিষ্ট্য দিয়েছি তোমরা কটা করে পড়বা? 3টে করে। 2 মার্কে আছে, 3টে করে আসবে, একটা ভূমিকা আসবে। আমি বাইরে যাচ্ছি তো, শুনলাম না, দেখলাম না, দেখতে চলেন। হ্যাঁ আসুক তো। ও আচ্ছা, আসুক। ঈশান ক্যামেরা বন্ধ করে দাও, বন্ধ করে দাও।